আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, গুইমারা সরকারি কলেজ, গুইমারা, খাগড়াছড়ি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বৈষয়িক ও দুর্যোগকালীন সময়ে তোমরা গৃহবন্দী আছো। দীর্ঘদিন সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে। তাই সরকারের নির্দেশনা মোতাবেক গুইমারা কলেজের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই পৌরনীতি ও সুশাসন বিষয়ের উপর ক্লাস নেব। আজকের আলোচ্য বিষয় হল আইন ও আইনের উৎস। আইন কি আমরা জানব। আইনের সাধারণ অর্থ হল কিছু বিধিবিধান ও নিয়মকানুনের সমষ্টি যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন একটি ফার্সি শব্দ যার অর্থ সুনির্দিষ্ট নিয়ম বা নীতি। আইনের ইংরেজি পারিভাষিক শব্দ ল। ল শব্দটি টিউটনিক শব্দ লেগ থেকে বা LAG লেগ থেকে এসেছে, যার অর্থ স্থির বা অপরিবর্তনীয় এবং সকলের জন্য সমভাবে প্রযোজ্য। রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নিয়মকানুন বিধিবিধান প্রণয়ন করতে হয়। মানুষ সমাজ বা রাষ্ট্রে বসবাস করার জন্য আইনের প্রয়োজন হয়। সাধারণ অর্থে আইন হচ্ছে যা মানুষের জন্য, সমাজে বসবাসরত মানুষের জন্য, যা বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। আইন সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও মনীষীগণ সংজ্ঞা প্রদান করেছেন। রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিক এরিস্টটল বলেছেন, যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। অধ্যাপক হল্যান্ড বলেছেন, আইন হচ্ছে সেই সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌমের রাজনীতিক কর্তৃত্বের আদেশ যা প্রয়োগ করা হয়। জন অস্টিন বলেছেন, সমাজে বসবাসরত মানুষের জন্য নিম্নতমের প্রতি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের রাজনীতিক কর্তৃত্বের আদেশই হচ্ছে আইন। এখানে জন অস্টিনের সংজ্ঞাটি খুবই গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য। আমরা জন অস্টিনের সংজ্ঞাটি পরীক্ষার খাতায় লিখব। সবগুলি লেখার চেষ্টা করব। জন অস্টিনের সংজ্ঞাটি আমরা অবশ্যই লিখব। আবার বলছি, জন অস্টিনের সংজ্ঞাটি হলো নিম্নতমের প্রতি ঊর্ধ্বতন রাজনীতিক কর্তৃত্বের আদেশই হচ্ছে আইন। আমরা উপরোক্ত বিষয়ে বা সংজ্ঞার আলোকে বলতে পারি যে আইন হচ্ছে এমন একটি নিয়ম, আচার, ব্যবহার, অভ্যাস যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে, সমাজ কর্তৃক স্বীকৃত ও সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগকৃত। তাই হলো আইন। আমরা এবার আইনের উৎসগুলো জানব। জন অস্টিনের মতে আইনের উৎস হলো একটি, তা হলো সার্বভৌম কর্তৃত্বের আদেশ।
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস হল 6টি, যথা: প্রথা 1 প্রথা, 2 ধর্ম, 3 বিচারকের রায়, 4 ন্যায় বিচার, 5 বিজ্ঞানসম্মত আলোচনা, 6 আইন বিভাগ বা আইন পরিষদ। ওপেনহাইম জনমতকে আইনের একটি উৎস হিসাবে অভিহিত করেছেন। আমরা এবার আইনের উৎসগুলি ধারাবাহিকভাবে বর্ণনা করব। আমরা প্রথমে বর্ণনা করব প্রথা। প্রথা কি? প্রথা আইনের প্রাচীনতম উৎস। প্রাচীন কাল থেকে মানুষের আচার ব্যবহার অভ্যাস যা সমাজ কর্তৃক স্বীকৃত এবং যাহা সমাজে লালিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে, তাকে প্রথা বলে। প্রথা যদি সমাজ বা রাষ্ট্রে 15 থেকে 20 বছর ধরে লালিত বা পালিত হয় বা জনগণ বা সমাজে বসবাসরত মানুষ মেনে চলে, তখন তা আইনে পরিণত হয়। প্রাচীনকালের গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্যের আইনগুলো হলো প্রথাভিত্তিক। 2 ধর্ম। ধর্ম ও ধর্মগ্রন্থ হলো আইনের অন্যতম উৎস। প্রাচীন ও মধ্যযুগে ধর্মকে কেন্দ্র করে অনেক আইন গড়ে উঠেছে। প্রাচীনকালে লিখিত আইনের কোনো অস্তিত্ব ছিল না, প্রথাকে কেন্দ্র করে আইন গঠিত হতো। যেমন হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে বিবাহ ও উত্তরাধিকার সূত্রের আইনগুলি হচ্ছে প্রথাভিত্তিক। রোমান আইনগুলি প্রথা ছাড়া আর কিছু না। মুসলিমদের জন্য কোরআন ও সুন্নাহ হলো আইনের অন্যতম উৎস। পারিবারিক ও সম্পত্তির সম্পর্কগুলি হচ্ছে আইন, অর্থাৎ পারিবারিক ও সম্পত্তির ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর বিষয়গুলি আলোচনা করা হয়। 3 নাম্বার বিচারালয়ের সিদ্ধান্ত বা বিচারকের রায়। বিচারকরা লিখিত আইন অনুসারে তারা তাদের বিচার কার্য সম্পন্ন করে থাকেন। এই লিখিত আইন অনুসারে অপরাধীকে শাস্তি দেওয়া হয়, নিরপরাধ ব্যক্তিদেরকে মুক্তি দেওয়া হয়। মাঝে মধ্যে বিচারকেরা যখন লিখিত আইন প্রয়োগে ব্যর্থ হয়, তখন তারা তাদের নিজের বিবেক বুদ্ধিমত্তা অনুসারে বিচার কার্য সম্পন্ন করে থাকেন। সেই রায়গুলি পরবর্তী সময়ে অন্যান্য বিচারকরা অনুসরণ করে রায় দিয়ে থাকেন। পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারপতি মার্শাল হিউজেস প্রমুখ এভাবে আইন প্রয়োগ করেছেন। বিজ্ঞানসম্মত আলোচনা। বিজ্ঞানসম্মত আলোচনা বলতে সাধারণত প্রখ্যাত আইনবিদ যারা আছে তারা তাদের লিখিত বই, তাদের আলোচনা বিশ্লেষণ ও সারগর্ভ থেকে বিচারকেরা জটিল সমস্যা মোকাবেলা করার সময় তাদের লিখিত গ্রন্থ থেকে সিদ্ধান্তগুলি প্রয়োগ করে থাকেন। প্রখ্যাত আইনবিদদের সিদ্ধান্ত ও আলোচনা গর্ভগুলি থেকে তাদের বিচার কার্য সম্পূর্ণ করে থাকেন।
পরবর্তী সময় এগুলি অন্যান্য বিচারকেরা অনুসরণ করে, তা আবার আইনের মর্যাদা পায়। যেমন ইংল্যান্ডের কোক, ব্ল্যাকস্টোন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টোরি ও ক্যান্ট প্রভৃতি চিন্তাবিদদের বিচার বিশ্লেষণ ও জ্ঞানগর্ভ আলোচনাগুলোই আইনের উৎস হিসাবে পরিগণিত হয়েছে। ইসলাম ধর্মের মধ্যে ইমাম আবু হানিফার ব্যাখ্যা, খোদাইগিরি, আমলগিরি প্রভৃতি হচ্ছে আইনের উৎস। ন্যায় বিচার, ন্যায় বিচার বলতে আইনের অন্যতম আরেকটি উৎস হলো ন্যায় বিচার। যখন বিচারকরা লিখিত আইন প্রয়োগ করেন তখন জটিল পরিস্থিতিতে বিচার কার্য সম্পূর্ণ করতে ব্যর্থ হয়, তখন তাদের বিচার বুদ্ধিমত্তা, জ্ঞান ব্যবহার করে ন্যায় বিচার সম্পন্ন করেন। পরবর্তী সময় এই ন্যায় বিচারগুলি অনুসরণ করে বিচারকেরা রায় প্রদান করেন। কারণ হলো ন্যায় বিচার, এক্ষেত্রে আইন হলো স্থির ও নিয়মের গণ্ডির মধ্যে থাকে। কালের পরিক্রমায় সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়, তখন নতুন নতুন আইনের দেখা দেয় বা বিচারের সম্মুখীন হয় বিচারকরা, তখন তাদের বুদ্ধিমত্তা ন্যায় বিচার থেকে বিচার কার্য সম্পন্ন করে থাকেন। এছাড়া আরও অন্যান্য উৎস আছে। আইন বিভাগ বা আইনসভা সাধারণত জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদ বা আইনসভায় আইন প্রণয়ন করে থাকেন। আইন বিভাগ বা আইনসভা কেন্দ্রিক আইন প্রণয়ন করা হয়। তারা জনমতকে সামনে রেখে জনগণের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে আইন প্রণয়ন করে থাকেন। প্রশাসনিক ঘোষণা, আইনের আরেকটি উৎস হলো প্রশাসনিক ঘোষণা। সরকারের 3টি বিভাগ আছে: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগ তাদের কাজের পরিধি বেশি থাকায় অনেক ক্ষেত্রে শাসন বিভাগের উপর অনেক কাজ তাদের উপর ছেড়ে দিয়ে থাকেন। অর্থাৎ তারা যদি সকল কাজ সম্পূর্ণ করতে না পারেন তখন শাসন বিভাগ কিছু কাজ করে থাকেন। সেই ক্ষেত্রে জরুরি অবস্থায় বা সময় এর প্রেক্ষিতে শাসন বিভাগ কিছু আইন প্রণয়ন করেন। এগুলিও পরবর্তী সময় আইনের উৎস হিসাবে পরিচিত হয়। এছাড়া আরেকটি আইনের উৎস আছে, সেটা হলো জনমত। জনমত কি? জনমত হলো জনগণের মতামতকে জনমত বলে। সমাজে বসবাসরত ব্যক্তিবর্গের যুক্তিসিদ্ধ কল্যাণকামী সুচিন্তিত মতামতই হলো জনমত বা জনগণের সংখ্যাগরিষ্ঠ লোকের মতামতই জনমত। তবে এই ক্ষেত্রে বলে রাখি, যদি একজন ব্যক্তিও সুচিন্তিত মতামত প্রদান করে থাকেন, এটা যদি রাষ্ট্রের কল্যাণকামী হয় সেটাকেও আমরা মতামত বলে থাকি। আইনের সর্বশেষ বা আরেকটি উৎস হলো সংবিধান। সংবিধানে রাষ্ট্র পরিচালনার জন্য সকল দিক নির্দেশনা লিখিত থাকে। সরকারের 3টি বিভাগ হলো আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই বিভাগগুলির কাজের পরিধি ও ক্ষমতাগুলি লিখিত থাকে। এই লিখিত নিয়ম অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করে থাকেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমি উপরোক্ত যে আইনের উৎসগুলি আলোচনা করছি সেগুলি তোমরা মনোযোগ সহকারে শুনবে
আর খাতায় লিখে রাখবে আইনের উৎসগুলি, যেগুলি বুঝবে না সেগুলি আমার সাথে ইনবক্সে যোগাযোগ রাখবে, আমি না বুঝলেই ব্যাখ্যা করে দেব। আজকে তোমাদের পড়ালেখা এতটুকু। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিবিধান ও আদেশগুলি মেনে চলো, এ প্রত্যাশা রাখি। আল্লাহ হাফেজ।